সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস ইসকন, যার প্রধান কাজ হচ্ছে কৃষ্ণের বাণী সারা পৃথিবীর মানুষের মধ্যে প্রচার এবং প্রসার করা। এদের আরও কয়েকটি উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, মানুষকে ভালো কাজের দাওয়াত দেওয়া, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করা, যোগব্যায়াম করা, সর্বোপরি মানুষের উপকার করা। কিন্তু কথা হচ্ছে, মানুষের উপকার করা কিংবা মানুষের কল্যাণে যদি তাদের এত কাজ হয়, তাহলে এই ইসকন নিয়ে কেন এত বিতর্ক? কিছু কিছু ক্ষেত্রে ইসকনের এই কিছু কিছু সদস্যের বিরুদ্ধে এতটাই গুরুতর অভিযোগ রয়েছে যে পৃথিবীর বহু উন্নত দেশেও এই ইসকন সরাসরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দর্শক মণ্ডলী, বাংলাদেশেও রয়েছে ইসকনের কার্যক্রম এবং বাংলাদেশেও এদের কার্যক্রম কিছু কিছু ক্ষেত্রে বিতর্কিত। ইসকনের কিছু কিছু সদস্যের বিরুদ্ধে সরাসরি এতটাই গুরুতর অভিযোগ রয়েছে যে বাংলাদেশেও দাবি উঠেছে ইসকন নিষিদ্ধের ব্যাপারে। আর সেই ইসকনকে নিয়ে এবার আলাপ আলোচনায় কিংবা এক ধরনের তর্ক যুদ্ধে নেমেছে ভারত বাংলাদেশ। এখন কথা হচ্ছে, এই ভারত বাংলাদেশের তর্ক যুদ্ধের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশের সাধারণ মানুষ। কথা হচ্ছে, এই সমস্যার সমাধান কোথায়? দর্শক মণ্ডলী, আজকে আমরা এই সমস্যার সমাধান নিয়ে কথা বলবো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইসকন একটি ধর্মীয় ও আধ্যাত্মিক সংগঠন। শ্রীমত ভগবত গীতার বাণী প্রচার ও প্রসারই যাদের প্রধান কাজ। এছাড়াও মন্দির নির্মাণ, যোগব্যায়াম, মানুষের সেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে এই ইসকন। তবে এসব ভালো কাজকে ছাপিয়ে যাচ্ছে এই সংগঠনের কিছু কিছু মানুষের বিতর্কিত আচরণ। ইসকনের ব্যাপক কার্যক্রম ও জনসমর্থন রয়েছে ভারতে। অনেকে মনে করেন যে ইসকনের জন্ম হয়তো ভারতে, কিন্তু না, ইসকনের জন্ম আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে, যার প্রতিষ্ঠাতা অভয়চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি পড়াশোনা করেছেন খ্রিস্টানদের মিশনারি চার্চে। প্রভুপাদের দিক নির্দেশনায় বেশ দ্রুতই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পায় ইসকন। বিশ্বের বহু দেশে তারা এই সংগঠনের কার্যক্রমও শুরু করেন। তবে তাদের কিছু বিতর্কিত কার্যক্রমের জন্য আবার বেশ কিছু দেশে তাদের কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হয়। বাংলাদেশেও রয়েছে ইসকনের কার্যক্রম। ইসকনের কার্যক্রম নিজ চোখে দেখার জন্য আমরা গিয়েছিলাম ঢাকার স্বামীবাগের ইসকন মন্দিরে। এটি স্বাভাবিক মন্দিরের মতোই মনে হলো। এটি জানতে চাইলাম এখানকার কার্যক্রম সম্পর্কে। ইসকনের মূলত কার্যক্রম কি? ইসকনের মূলত কার্যক্রম হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত সংঘ, অর্থাৎ কৃষ্ণের সাথে অর্থাৎ ভগবানের সাথে আমাদের যে একটা সম্পর্ক রয়েছে, সেটা সম্পর্কটা আমাদের, আমি যদি একটু আধ্যাত্মিকভাবে বলতে চাই, সেটা একসময় ছিন্ন হয়ে যায়। তো এটা আবার পুনরায় যাতে জয়েন্ট করা যায় ভগবানের সম্পর্ক, সেই সম্পর্কটা জয়েন্ট করার একমাত্র রাস্তা হচ্ছে তার প্রতি ভক্তি। মন্দির শব্দের অর্থ হচ্ছে যেখানে গেলে মন ধীর এবং শান্ত হয়, তার নাম হচ্ছে মন্দির। তো আমি মন্দিরে কেন যাব? এখানে ভক্ত সঙ্গ করব। এই যে মন্দিরে আসা, এটা হচ্ছে কি ভগবানের সাথে যে একটা সম্পর্ক, ওইটা পুনর্স্থাপন করা। তো এইটা একমাত্র সম্ভব হয় কৃষ্ণ ভাবনামৃত, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা যখন আমরা জপ করতে থাকবো, তখন কৃষ্ণের সাথে আমাদের একটা সুসম্পর্ক হয়। শুধু কৃষ্ণের সাথে সম্পর্কযুক্ত থাকা, সেটাই হচ্ছে কৃষ্ণের একমাত্র উদ্দেশ্য। এত সত্ত্বেও বাংলাদেশে একজন ইসকন সদস্যের বিরুদ্ধে রয়েছে গুরুতর রাষ্ট্রদ্রোহের অভিযোগ। তিনি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন তিনি। এছাড়াও চট্টগ্রামে সেনাবাহিনীর উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মূল ইন্ধনদাতা ও মাস্টার মাইন্ড হিসাবে মনে করা হয় তাকে। তিনি সম্প্রতি চট্টগ্রাম ও রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে 8 দফা দাবি আদায়ের জন্য সমাবেশ করেন। সাথে তিনি বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ তোলেন, যা ভারতের গণমাধ্যমগুলো বেশ ফলাও করে প্রচার করে। এছাড়াও দেশবিরোধী চক্রান্তের সাথেও জড়িত থাকার অভিযোগ আসে এই চিন্ময়ের বিরুদ্ধে। তিনি প্রকাশ্য জনসভায় একদা বলেছিলেন, ইসকন বাংলাদেশে কাজ করছে পতিত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। ইসকন যে আন্দোলন করছে
চিন্ময় প্রভুর এমন বক্তব্য অবাক করেছে অনেককে। আমি ইসকনের একজন শীর্ষ নেতার কাছে জানতে চেয়েছিলাম ইসকন এভাবে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করতে পারে কিনা। ইসকনের কাউকে বা কোনো ব্যক্তিকে নিয়ে বিশেষ একটু বিতর্ক হচ্ছে, এটার কারণ কি? অ্যাকচুয়ালি দেখুন, বিতর্ক যেটা আপনি বলছেন, যেমন এই যে চিন্ময় প্রভুকে নিয়ে যেটা বিতর্ক হচ্ছে, উনি আমাদের ইসকন থেকে বহিষ্কৃত অনেক আগেরই। হ্যাঁ, যে কোনো কারণে হয়তো ওনাকে বহিষ্কৃত করা হয়েছে, সেটা আমাদের নেতৃবৃন্দ জানে, আমরা সেইভাবে অবগত নয়। আমরা এটা শুধু জানি যে উনি বহিষ্কৃত। হ্যাঁ, তারপরে ওনার মনোবাসনা কি, ইচ্ছা কি, সেটা আমরা অবগত নাই। যেহেতু আমরা তাকে ঢাকা, উনি তাকে চট্টগ্রাম, এই সম্বন্ধে তেমন বেশি কিছু আমার জানা নেই। আমি শুধু এটাই জানি উনি ইসকন থেকে বহিষ্কৃত। হ্যাঁ, এতটুকুই আমি জানি। আচ্ছা, ইসকনের মধ্যে যতগুলো কাজ কিংবা যতগুলো উদ্দেশ্য আছে, তার মধ্যে কি এহজগতিক কিংবা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে আপনার কাছে মনে হয়েছে? নো, নেভার, কখনো না। রাজনৈতিক কোনো উদ্দেশ্য ইসকনের মধ্যে নেই। এটার একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাকে বলি। আপনি দেখুন, আমাদের ইসকনে অনেক কিন্তু ব্রিলিয়ান্ট ব্যক্তিরা আছে, যারা উচ্চশিক্ষিত, এমনকি যারা উচ্চ পদে চাকুরিজীবীও ছিলেন, তারা চাকুরি ছেড়ে দিয়ে ইসকনে চলে আসেন। যেমন আমাদের গুরু মহারাজ, যিনি আমাদের ইসকনের প্রধান বলি, আমাদের যিনি দীক্ষা গুরু, তিনি কিন্তু আমেরিকার যে বার্জার কোম্পানি, যে পেইন্ট, হ্যাঁ, ওই কোম্পানির মালিকের একমাত্র ছেলে। বার্জার কোম্পানিটা বিশাল বড় একটা কোম্পানি। আমেরিকাতে ওনার প্রায় 450 মতো শোরুম রয়েছে। তো এত বিশাল সম্পত্তি, এত বিশাল প্রপার্টি ওনার থাকা সত্ত্বে সব কিছু ছেড়ে দিয়ে উনি কেন ইসকনে চলে আসলেন? উনি যখন বুঝতে পারছেন যে আমি হচ্ছে চিন্ময় আত্মা, আমি দেহ নই। হ্যাঁ, তো আত্মার কাজ হচ্ছে কি? ভগবানের সেবা করা। আর আত্মার স্থান হচ্ছে কি? গোলক বৃন্দাবন। আমরা যে কোনো কারণবশত কোনো যে সেটা হচ্ছে যেমন আমাদের যখন বিষয় ভোগের বাসনা হয়েছে, তখন আমরা এই পৃথিবীতে পতিত হয়েছি। তো যেমন সেটাকে আমরা বলি জেলখানা, জেল সমৃদ্ধ। তো এখান থেকে আমাদের উদ্ধার পেতে হবে। উদ্ধার পেতে হলে কৃষ্ণ ভাবনামৃত যেতে হবে। তো এইখানে যারাই আছে এই সঙ্গের সাথে জড়িত, তারা কেউ জাগতিক বিষয় আশয় কোনো কিছুর কোনো কিঞ্চিত মাত্র লোভ লালসা নেই। রাজনীতি তো দূরের কথা। এক একজন ভক্ত, তার বিশাল সম্পত্তি রয়েছে, ওইগুলি সব ছেড়ে দিয়ে ইসকনে চলে আসে। সে যদি বিষয় ভোগের আকাঙ্ক্ষা তার থাকতো, তাহলে কি সে বাড়িঘর ছেড়ে দিয়ে এখানে চলে আসতো? আর রাজনীতি তো বর্তমানে মানে অনেকে পছন্দই করে না, তাই না? তো আমরা কেন রাজনীতির সাথে জড়িত যাব? আমরা যখন বুঝতে পারলাম যে আমি ভগবানের সাথে সম্পর্কযুক্ত হব, এই বিষয় এগুলো আমার প্রয়োজন নেই, তখনই সে ইসকনের সক্রিয় একজন সদস্য হয়। এমন বহু অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। আর এতেই ফুঁসে ওঠে ভারতীয় মিডিয়া ও ভারতের কিছু রাজনীতিবিদ। ভারতের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ। একজন অপরাধীর অপরাধ চিন্তা না করে তারা এই সুযোগে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলেন। ভারতের কোনো রাজনীতিবিদ হুমকি ধামকি দেয়া শুরু করেন। বাদ যায়নি ভারতের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে বিরোধী নেতা পর্যন্ত। তারা বর্ডার বন্ধ করে দেওয়ার হুমকিও দেন। এমনকি বাংলাদেশে শান্তিরক্ষী মিশন চালু করতে হবে বলে জাতিসংঘকে অনুরোধও করেন। ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। The government of India appealed to United Nations for sending peacekeeping forces. Whatever decision government of India will take, West Bengal government will stand by the decision. Government of India can take up the matter with the United Nations so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. ভারতের কোনো মিডিয়া অত্যন্ত বাজেভাবে গুজব প্রচার করতে থাকে। একটি দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা এমন আক্রমণাত্মক ও বিধ্বংসী বক্তব্য দিচ্ছেন যা ইতিহাসে বিরল। বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। চিন্ময় কৃষ্ণ বলায়ের এই গ্রেপ্তার নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো ব্যাপক অপপ্রচার চালাচ্ছে। তারা বলছে যে একটি সাম্প্রদায়িক সহিংসতার দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। যদিও মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন ভারতীয় গণমাধ্যমগুলো সাধারণত বাংলাদেশ নিয়ে টুইস্ট এবং ফেক নিউজ প্রচার করে থাকে। অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে।
তো সেইটার জন্য আমাদের আসলে এটা জাতীয়ভাবে ঐক্য তৈরি করে আমাদেরকে বলতে হবে যে তোমরা আসো দেখো কি হচ্ছে। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি। তো আমাদের দেশকে নিয়ে আমরা সবাই মিলে সবাই ঐক্যবদ্ধভাবে আসলে এই মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। হ্যাঁ, সমতার ভিত্তিতে সব চলার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। চিকিৎসা মানুষের একটি মানবিক মৌলিক অধিকার। ভারত সেটি নিয়েও করছে রাজনীতি। ভারতের ত্রিপুরার IRS হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয়। এছাড়া কলকাতার JN রায় হাসপাতালও একই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশিদের আবাসন সুবিধা দিবে না বলে ঘোষণা দিয়েছে আগরতলা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। আগরতলার কিছু অতি উৎসাহী আরও আগ বাড়িয়ে বাংলাদেশ ভারতের সীমান্ত বন্দর আখাউড়া পর্যন্ত তাদের শক্তি প্রদর্শন করেছে। দর্শক, শুধু এখানেই শেষ নয়। এই চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তার ইস্যুতে হামলা হয় চট্টগ্রামের আদালতে, যেখানে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয় তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে। বাংলাদেশ একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এখানে সংখ্যালঘুরা মোটেই নিরাপদ নয়। বাংলাদেশের সাধারণ মানুষ বাঁচতে চায়, তাদেরকে বাঁচান, তাদেরকে রক্ষা করুন। দর্শক মণ্ডলী, এমনই একটি চিঠি লিখেছে ভারত সরকার সেই ট্রাম্প প্রশাসনের কাছে। তারা আরও আশা করেছে যে ট্রাম্প প্রশাসন অতি দ্রুত ব্যবস্থা নেবে যাতে বাংলাদেশের মানুষদেরকে রক্ষা করা যায়। একবার ভাবুন, ওই যে আমাদের দেশে একটি কথা আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ঠিক তেমনি বাংলাদেশের মানুষদেরকে বাঁচানোর জন্য ভারত চিঠি লিখেছে ট্রাম্প প্রশাসনের কাছে। চিন্ময় কৃষ্ণ বলয়ের মুক্তির দাবিতে ত্রিপুরায় বেশ কয়েকদিন ধরে চলছিল মিছিল, একের পর এক হুমকি, যার মূল ইন্ধনদাতা বিজেপি নেতা শুভেন্দু। মূলত তার উস্কানিতেই আগরতলায় শেষ পর্যন্ত হামলা হয়েছে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার অফিসে, যেখানে ভাঙচুর ও বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে। ভিয়েনা কনভেনশন আইনের 22 ও 29 ধারায় স্পষ্ট বলা হয়েছে, কোনো দেশের অভ্যন্তরে অন্য কোনো দেশের দূতাবাস থাকলে তার সব ধরনের নিরাপত্তা বিধান করতে হবে ওই রাষ্ট্রকে। প্রয়োজনে সর্বশক্তি নিয়োগ করে দূতাবাসের নিরাপত্তা দিতে হবে। এখন কথা হচ্ছে, ভারত কি সেদিন আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার অফিসে সর্বোচ্চ নিরাপত্তা দিয়েছিল? ইসকন একদিন বড় বাজে কিছু ঘটাবে, এমনটা কিন্তু আগেই ধারণা দিয়েছিল এদেশের আলেম সমাজ। আমরা ইসকনকে বলবো, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সজাগ আছে, সচেতন আছেন। যদি ইসকন বাড়াবাড়ি করে, তাহলে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হবে, ইসকনের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে ইনশাআল্লাহ। ইসকনের বাংলাদেশে কিছু বিতর্কিত কর্মকাণ্ড যদি লক্ষ্য করেন, ঠাকুরগাঁয় সদর উপজেলায় আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরের জমি দখলের চেষ্টা করে ইসকন। সনাতনী হিন্দুরা বাধা দিলে এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামে এক ব্যক্তি নিহত হয়। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। পুরো দেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেয় 2016 সালে খুন হন এক মসজিদের ইমাম। 2016 সালে সিলেটের ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলিবর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনিদের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে ইসকন ফুড ফর লাইফ কর্মসূচির আড়ালে মুসলিম শিক্ষার্থীদের প্রসাদ বিতরণ করে এবং স্কুলের বাচ্চাদের তারা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করায়। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জোর দাবি জানিয়েছে, ইসকনের সকল কার্যক্রম এদেশে নিষিদ্ধ করতে হবে। কিছু বিশেষ গোষ্ঠীর মানুষ তারা চাইতেছে না যে এই সরকারটা কাজ করুক। কারণ আমি যদি বলি ইসকন ওরা হচ্ছে ওই উগ্রবাদকে প্রমোট করে। আপনারা দেখতে পাচ্ছেন যে চিটাং একজন আইনজীবীকে কীভাবে ওরা হত্যা করছে, এবং ওরা হচ্ছে চেষ্টা করতেছে এই অপপ্রচারগুলা ভারতকে দিচ্ছে। ভারত এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলো অপপ্রচার করতেছে এবং দেশকে করতেছে, ছোটো করতেছে।
তো আমরা খুবই স্ট্রিক্টলি বলতেছি আমরা এসব উগ্রবাদিতাকে আমাদের দেশে ঠাঁই দিব না। এবং আমরা হচ্ছে 24-এর অভ্যুত্থান স্টুডেন্টরা যেভাবে মাঠে নামছি, আমাদের যদি দরকার হয় আমরা আরও 100 বার মাঠে নামবো। আমরা চাই আমাদের দেশের সংস্কার হোক, সুন্দর একটা বাংলাদেশ হোক। আমরা সচরাচর ধর্মীয় দিকে যাই না, কারণ এটা সবসময় ধর্ম নিয়ে আমরা অনেক পড়াশোনা করি, অনেকগুলো বিষয় আছে। প্রত্যেকটা ধর্মর মূল বিষয়টা হচ্ছে শান্তি। কিন্তু আমার মনে হয় আমাদের দেশে একটা খুব কমন বর্তমানে একটা ফ্রেজ আছে, ওটা হচ্ছে যে বলে বাঙালিদের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগটা বেশি। আমারও তাই মনে হয়। কোনো ধর্ম কোনো জায়গায় বাজে জিনিস শিখায় না, কিন্তু থার্ড পার্সন কিছু আছে যারা আসলে আমি জানি না তারা কখনো নিজেদের ধর্মগ্রন্থটা অ্যাকচুয়ালি খুলে দেখে কি না, যে অ্যাকচুয়ালি তাদের ধর্মে কি লেখা আছে। বাংলাদেশে বিরাজমান যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে একটা এর বিরুদ্ধে একটা শক্তিশালী জাতীয় ঐক্য করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা নির্দিষ্ট আদর্শ রয়েছে, সে আদর্শের জায়গা থেকে বের হয়ে বাংলাদেশপন্থী একটা আদর্শ নিয়ে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যে বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্ম থেকে একটা নির্দিষ্ট গোল নিয়ে কাজ করবে, যে কোনোভাবেই আমরা বিদেশি শক্তিকে বা দেশীয় বিরাজমান যে শক্তিগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাই তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের ভারত আর বাংলাদেশের সাথে যে একটা ভালো সম্পর্ক ছিল দীর্ঘদিন যাবৎ, এখন এই ইসকন ইস্যুতে দুই দেশের ভিতরে একটা কেমন আতঙ্ক বিরাজ করছে। কারণ বাংলাদেশের সাধারণ হিন্দুরাও এই ইসকনের ব্যবহারে তারা বিব্রত, এবং তাদের জন্য বিভিন্ন জায়গায় তারা এই বিভিন্ন অনলাইনের মাধ্যমে এই বাংলাদেশ দখল করতেছে, এইটা করতেছে, এবং ওপাশেও আবার মুসলিমরাও বলতেছে যে না, এটা আমরা প্রয়োজনে আমরাও বাংলাদেশের পক্ষে দাঁড়াবো। তো এই অবস্থাতে দুইটা দেশের ভিতরে যে উত্তেজিত শুরু হয়েছে, এতে মনে করি এই দুই দেশের সম্প্রীতি নষ্টের জন্য একমাত্র ইসকনই দায়ী। আসলে ইসকন বাংলাদেশে এখন, এটা আমার কথা না, মনে করেন যদি কোনো আমরা অনলাইনে ফেসবুকে ঢুকি বা যেইখানেই দেখি শুধুমাত্র এদের নিষিদ্ধর স্লোগান। ওই ঢাকা ভার্সিটি দিয়ে গেলেও ওই শুধু এক কথাই বলে, এদেরকে নিষিদ্ধ করে না কেন? এই যেইখানেই যাই, এখন আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি তো সরাসরি তাদেরকে উপযুক্ত প্রমাণ ছাড়া যে আদালত যে সিদ্ধান্ত দিবে সেটা আমি বলতে পারি না। তবে 18 কোটি মানুষের চাওয়া পাওয়া যদি তারা অবজারভেশন করে, মনে হয় মেজরিটিই থাকবে যে ইসকন নিষিদ্ধ করা হোক। এই অবস্থায় কি সিদ্ধান্ত নেবে বাংলাদেশ, আর ভারতের সাথে বাংলাদেশের কি সম্পর্ক এসে দাঁড়াবে, সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। বন্ধুত্ব নাকি শত্রুতা, তা সময় বলে দিবে। তবে দুই দেশের সাধারণ মানুষ মনে করে দেশটা কারো বাবার না, দুই দেশের মালিক দুই দেশের জনগণ, তারা যা চাইবে তাই হবে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বললাম, বিভিন্ন ধর্মের মানুষের সাথে কথা বললাম। একটি ব্যাপারে আমরা সবাই একমত, সেটা হচ্ছে আমরা পৃথিবীর সবাই শান্তিতে থাকতে চাই। আমরা যারা সাধারণ মানুষ, যারা রাজনীতি বুঝি না, তারা সবাই মিলেমিশে থাকতে চাই, তাহলেই হবে দেশের মঙ্গল। আর এই প্রশ্নে আমাদের সবাইকে এক হতে হবে। দর্শক মণ্ডলী, আপনার মনের মধ্যেও যদি কোনো প্রশ্ন থাকে, সেটির সমাধান চান কিংবা আমাদের মাধ্যমে সমাধান দেখতে চান, তাহলে আমাদেরকে লিখতে পারেন এই ঠিকানায়, কিংবা আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও চাইলে যোগাযোগ করতে পারেন। দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।